আলিশান মহলের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়া নরম গদিতে বসে আছে সবাই। কৃতিক সেই তখন থেকেই পায়ের উপর পা তুলে স্মোক করছে। প্রত্যয় চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, কৃতিক ভাই শুধু শুধু টেনে হিঁচড়ে দেশে নিয়ে এলো, যার জন্য দেশে আসলাম সেই তো নেই। ওর ভাবনায় ছেদ ঘটিয়ে কৃতিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়। কোন ব্র্যান্ডের গুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও তো মনে করে। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সবকিছুই কেমন অভিজাত্যের ছোঁয়া। সায়রের তালে তাল মিলিয়ে এলিসাও বলে ওঠে, Really, JK? It's amazing. Your family has very good taste. ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিং এর কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হা করে ওদের গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। জাহানারা চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে এলিসাকে দেখিয়ে বললেন, ছেলে বাদ দে, ওই মেয়েকে দে, কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। জাহানারার মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে এলিসার ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেলো। সবার সামনে সেই চুমুতে আবারও পুরো দস্তুর সায় দিল এলিসা, যা দেখে এই মুহূর্তে জাহানারার ভিমড়ি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রূপারে আমাকে একটু ধর। এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে জাহানারার উদ্দেশ্যে অর্ণব বলল, এই যে খালা, এক গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিড়িতে অনেক গরম। ক্যাথলিন একটু ইতস্তত কণ্ঠে ভাঙা বাংলায় বলল, আমিও। জাহানারা একটু জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে বাবারা, আমি আসলে এবারের খালা নই। বাকি কথা শেষ করার আগেই কৃতিক প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মুকলেশ চাচাকে খবর দাও, আমার ফ্যান্সরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়। ওরা যাতে বাঙালি অ্যাস্ট্রোটিক খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, পসিবল হলে এদেরকে বিদায় করো। আমার মহিলা সার্জেন্ট পছন্দ নয়। কৃতিকের কথায় অপমানে থমথমে হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপসানো মুখে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলে, মা কি বলছে উনি? আমরা নাকি সার্ভেন্ট? জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর ফুপি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণ সোফা ছেড়ে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? জাহানারা তৎক্ষণাৎ নালিশ করার মতো গলা উঁচিয়ে অরুর ঘরের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে ওই মেয়েটা ভেঙেছে, শুধু এগুলো না, আরো অনেক কিছু ভেঙেছে। এটুকু মেয়ে, সে কি তেজ। কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়ালো, আমার বউ তেজ থাকা মাস্ট। প্রত্যয় শুনো। এগিয়ে এসে প্রত্যয় শুধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও। ওগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, এক জোড়া করে অর্ডার করে দিও। বলা তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সবকিছু নোট করে বলল, ভাই এখন আসছি, অনেকদিন পর ফিরেছি বাড়িতে। বাড়িতে সবাই অপেক্ষা করছে। কৃতিক ওর কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকেলের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই। জেনারেটর জ্বালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পর এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠার সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচো চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিলপাটায় তৈরি ভর্তা,
লাউ পাতার বড়া আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করেই না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতেই খেয়াল করলো না যে অরু ওর পাশেই বসেই রয়েছে। বিকেলের ঘটনার পরে এলিসাই অরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে ডেকে নিয়ে এসেছে। এলিসা বড় আপার মতোই, তাই ওর কথা আর ফেলতে পারেনি অরু। ও সহসাই চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো করেই ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে অরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেদিকে এক ঝলক তাকিয়ে হুট করেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে অরু আচমকা লাফিয়ে উঠল। সায়র খেতে খেতেই শুধালো, কি হয়েছে? কৃতিক বেসিনে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল। নাথিং। অর্ণব হাঁক ছেড়ে বলল, খাবি না? সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক। খিদে নেই। কৃতিক এভাবে উঠে যাওয়াতে অরু অপমানিত বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে? কিছুই তো মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ভুলের শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে ভাঙা সিঁড়ি বেয়ে উপরে চলে যায় অরু। ওরা দুজনেই চলে যাওয়ার পরপরই সায়র বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, তোর বন্ধু চাইছেটা কি অর্ণব? যার জন্য ইউএসএ বসে ড্রাগ ফ্রাগ নিয়ে যাতা অবস্থা করে ফেলেছিল, আর এখন চোখের সামনে পেয়েও তাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। এলিজা ক্যাথলিনের প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলল, যে কি নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ অরুর সাথে এমন রুড বিহেভ করছে। আই থিঙ্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। ওরই ঠিক করে ফেলবে, কারণ ওই পিচ্চি মেয়ে ছাড়া আর কারোর ধারে না ঘাট তেরা ছেলেটা। এলিসার কথা শুনে অনব খেতে খেতে আমোদিত সুরে বলল, জান তুই তো দেখি যাতে মাতাল, তাহলে ঠিক আছে। এলিসা এদিক ওদিক তাকিয়ে কটমটিয়ে বলল, একবার রুমে চল, তারপর তোর হচ্ছে। বাইরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দোলদোল করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলেকোঠা অবধি চলে এসেছে অরু। বিদ্যুৎ নেই, তার উপর দমকা, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। অরু যখন চিলেকোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুফিয়ে কেঁদে উঠল, তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা অরুর বেশ পরিচিত, শুধু পরিচিত বললে ভুল হবে। একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই। আর এখন এই অন্ধকার চিলেকোঠায় আবারও স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে ফোপাতে ফোপাতেই এদিক ওদিক চোখ বোলাতেই অরু দেখল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুছে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক। কৃতিককে দেখতে পেয়ে অরু চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়ি বয়ে এসেছেন? কৃতিক কোনো প্রকার জবাব দিল না। কৃতিকের নীরবতায় অরুর মস্তিষ্কটা টক বগিয়ে উঠল। ও দু কদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছে করছে না তাই তো? কৃতিক এবারও নিশ্চুপ। অরু এবার পেছন থেকে কৃতিকের টি শার্টটা খামচে টেনে ধরে চেঁচিয়ে উঠে বলল, এত যদি অপছন্দ আমাকে তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন এইভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃতিক এবার সিগারেটটা পায়ে পিষে অরুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কলেজায় সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছি। এখনই ডিভোর্স হওয়া শিখে গেছিস। ডিভোর্স ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর, না? এই কথার জন্য তোর কি হাল করব আমি সেটা কল্পনা করতে পারছি না। কৃতিকের শান্ত মসৃণ অথচ প্রাণনাশকারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢোক গিলে দু কদম পিছিয়ে গেল অরু। পেছাতে 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 নির্হারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসাটা তো এত যন্ত্রণাটা আগে জানা ছিল না আমার। কৃতিক অরুর দিকে তাকিয়ে গভীর গলায় বলল, এতটুকুতেই হাঁপিয়ে উঠেছিস?
সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? অরু ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধায়। এতদিন দূরে থেকে পড়াতেন আর এখন কাছে এসে পড়াচ্ছেন, কেন করছেন এমন? একটু ভালোবাসুন না। আমি আপনার একটুখানি ভালোবাসার জন্য চাতক পাখির মতো ছটফট করছি। আপনি কি বুঝতে পারেন না? কৃতিক এবার পায়ে পায়ে এগিয়ে এগিয়ে অরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ায় অরুর চওড়া চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে কৃতিকের চওড়া বুকে। অরুকে অবাক করে দিয়ে কৃতিক ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাচত। অতঃপর মুঠো ভর্তি অরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃতিক। দুজনেরই নীরবতায় কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। পদমুহূর্তে শুকিয়ে যাওয়ার দরুন অরুর বেরিয়ে আসা কলার বোনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো কৃতিকের চোয়াল। ও তৎক্ষণাৎ অরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গট গুটিয়ে নিচে যেতে যেতে বলল, ইউ ডিজার্ভ ইট। কাকডাকা ভোরে ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যেস না থাকলেও ইউএসএ বাংলাদেশের সময়ের তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দায় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগেই সকাল সকালই একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে সায়র। পেছনে অবশ্য ট্র্যাকস্যুট পরে কৃতিক, অর্ণব আরও বেরিয়েছে। তবে ওদেরকে পেছনে ফেলেই অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আম কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার মোখলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে এলিসা আর ক্যাথলিন। ক্যাথলিন ডিএসএলআর ক্লিকে কর্মরত মোখলেস চাচার ছবি ধারণ করায় ব্যস্ত, আর এলিসা এটা ওটা প্রশ্ন করায়। মোখলেস চাচাও হাতে হাত চালাতে চালাতে বেশ উৎসুক হয়ে উত্তর দিচ্ছেন এলিসার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে তার আগেই কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে। হুট করে প্রবেশ করায় দুজনেই একজন ঠিক মতো ঠাউর করতে পারেনি। অজ্ঞতায় টাইম টেবিলে মিলে যাওয়া আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ে খেয়ে পড়ল সায়রের কোলে। সায়র সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বল নাচের সেই বিখ্যাত পোজ। আগন্তুকের বিস্ময়ে বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল সায়র। হুট করেই সুর ধরে বলে উঠল, এই কাকডাকা ভোরে পথ ভুলে আমার মনের অভয়ারণ্যে এসে উষ্টা খেয়ে পড়ে গেলে। কে তুমি অবলা নারী? সায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল, কান খুলে শুনুন বদমাশ পুরুষ, আমি মোটেও অবলা নারী নই। আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি, বরঞ্চ আপনি এখানে খম্বর মতো দাঁড়িয়েছিলেন। মহল্লায় নতুন মনে হচ্ছে, তাই নীলিমাকে চেনে না। ই প্রিচিং করতে আসলে না আব্বুকে বলে এমন কেরানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানাই ভুলে যাবেন। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝামটি দিয়ে চলে গেল নীলিমা। সায়র ঠোঁট উল্টে ক্যাবলা কান্তের মতো বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য, বাঙালি মেয়েরা এত সেন্সিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে তো নয়, যেন ধানি লঙ্কা, আব্বাজানের ভয় দেখায়। আজীব। এতক্ষণে কৃতিকার অর্ণব এগিয়ে এসেছে গেটের কাছে। সায়রকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণব ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, ঠিক আছিস? সায়র ঠোঁট কামড়ে বলল, দোস্ত, মেয়েটাকে দেখেছিস? পুরাই রাগিনী। অর্ণব ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যে কে অরুতে আসক্ত, আর আমার এলি আছে, তাই আমাদের মেয়ে দেখিয়ে লাভ নেই দোস্ত। সায়র মাথা চুলকে শুকনো মুখে বলে, হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ের বাসর সব শেষ আর আমি এখনো সিঙ্গেল। সায়রের কথার পাছে অর্ণব আবারও ভুল ধরে বলল, এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি আর জেকের বাসর। সায়র চোখ ছোট ছোট করে কৃতিকের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিশ্বাস করি না দোস্ত। ও যার অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। সায়রের কথায় কৃতিকা আচমকায় বিষম খেল, কাঁচতে কাঁচতে বলল, আমাকে নিয়ে গবেষণাটা এবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে সায়র অর্ণবর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল, তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনরূপ ফুরসত না দিয়েই হন হনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক।
কৃতিক চলে যেতেই সায়র আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে উঠল। যে কে শালা সব কিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতেই দেখতে পেল একটা সাদা টয়োটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের দিকেই উকিঝুঁকি দিচ্ছে অমিত। একসাথে একই ভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতেই অমিতকে চিনতে পারলো, তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক। অমিত আরিয়ান রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে হাত বাড়িয়ে বলল। চিনতে পেরেছো তাহলে? কৃতিক একটু ইতস্তত করে হাত মিলিয়ে বলল, তা আমার বাড়ির সামনে কি করছো? অমিত মৃদু হেসে বলল, তোমার বোনের জন্য ওয়েট করছিলাম। ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়ে যাচ্ছি ওকেও নিয়ে যাই। কৃতিক ভ্রু কুঞ্চিত করে অবাক হয়ে বলল, আমার বোন মানে? কেন, আর ওরা তোমার বোন না? ওর কথার পেছন থেকে সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, গেল। অমিত একটু ঝুঁকে মাথা কাত করে শুধালো। কি কি গেল? অমিতের কথায় চোয়াল শক্ত হয়ে এসেছে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে ও বলল, অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কি বা করবে, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল, কৃতিক কুঞ্জের সীমানা ছাড়ানোর আগেই সাদা টয়োটার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবনে আর এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায় ওই গাড়ি। এতক্ষণ যাবৎ সবকিছুই পেছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে সায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত তোকে বলেছিলাম না সকাল থেকে বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে বলল, তোর জীবনে নারী নামক পেহরা এন্ট্রি করেছে, এই জন্যই লাফিয়েছে, এখনকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। সায়র বিস্ময়ে ভ্রুকুঞ্চিত করে শুধালো, কি বলবি? বলবো, তুই আবারও অরুণ নাম মুখে নিয়েছিস? কথাটা শেষ করেই কপট হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে সায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটিয়ে উঠে বীর বিড়ালো। শালা মির্জাফর। গোধূলি বিকেলের সূর্যের ঝাঝা উত্তাপ কমে এসেছে কিছুটা, এখনো পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে। চারিদিক নিস্তব্ধ। দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝেই গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অহর্নিশ ঘামটুকু মুছে মাত্রই কৃতিক কুঞ্জের কলিং বেলে হাত চালালো প্রত্যয়। আজ আর কোনো ফরমাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসার দরুন আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতেও রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়েই নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিক কুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কি? কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই হাজার দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয় তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ হোক কিংবা বিদেশ, অফিস তো তাকেই নিয়মিতই করতে হয়। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইটও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সে হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের হাজার রকমের দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ঝনাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতেই দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে।
যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লার মতো বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতেই ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোন ভুঁড়িওয়ালা আড়তদারের সাথে? খুব বড় লোক, পুরান ঢাকার নামকরা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে। বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয়ের রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুষ্ক ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচারণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোঁপধারী সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানার পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগেই উপভোগ করেছে। ভুঁড়িওয়ালার লাখ আছে বলতে হয়। আমার অপরিচিতা যে ভুঁড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্ট করে জিম করে আর বডি বানাতাম না। টাচমি। প্রত্যয়ের উল্টোপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তারটা ছিঁড়ে গেছে, এক্ষুনি আইস ব্যাগটা নিয়ে দিতে হবে। যেই ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিল ভৌতর। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে। ব্যাপারটা বুঝে আসতেই অনুর পেছনে পেছনে ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, আমি তোমাকে ছাড়বো না। আমাকে মিথ্যা বলার শাস্তিস্বরূপ মুখ সেলাই করে দেব তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব। তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা, দাঁড়াও বলছি। কে শোনে কার কথা? অনু ছুটছে তো ছুটছেই। একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে তিনতলা, তার উপর সোজা ছাদ। প্রত্যয় দমবার পাত্র নয়। এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বেও। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে অকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ। অনু মুখ কাঁচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যা কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছ আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সব সময় প্রশ্রয় দিয়েছি, কথায় প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশনাল নিয়ে খেলবে? পিক আপ। অনুর কাজ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচন্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়েই ভস্ম করে দেবে। এই ভদ্রসভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা তার উপর মিথ্যে বলার দরুন অনুকেই দোষারোপ করছে বারবার। তাই এই মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নীরবে চোখের জল ফেলছে অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফোঁসফাঁস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাকেও। কিন্তু না, একটুখানি সাময়িক টানাপড়নে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্য বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিল্লি! এটা কি বাংলা সিনেমা পেয়েছো? অনু ফোফাতে ফোফাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি। ফাঁক ইয়োর পরিস্থিতি। ভালো কিভাবে বাসতে হয় নিজের বোনকে দেখে শেখো। কীর্তিক ভাই এসেছে শব্দে কথা বলতে, দূরে থেকে অভিমানে ফিরেও তাকাচ্ছে না অরুর দিকে। তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারে ভালোবাসে। সত্যিকারের ভালোবাসার পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় যতটা সুখ ততটাই যন্ত্রণা। এই মাত্রাতিরিক্ত সুখ আর মাত্রাতিরিক্ত যন্ত্রণা দুটোকে সয়ে নিতে পারলে তবেই না তুমি সত্যিকারের ভালোবেসেছো। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না। শুধু একটু আবেগের বশে বলে দিয়েছো
সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতই সোজা? ফাক ইওর ম্যাচুরিটি। রেগে মেগে কথা শেষ করে হন হনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে জাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ করে রেখেই নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশিই বকে ফেলেছি। কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব করে সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এভাবে এতগুলো মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেও ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোত্থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতঃপর হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে, কি ফিল করব? কি? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ, ইউ ফল ইন লাভ উইথ মি, হার্ডলি সেম সেলসি, ডেসপেরেটলি, আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনু লজ্জায় নিয়ে যায়, লতানো তরুণ ন্যায় মাথাটা নুয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছো তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে তুলতে না সূচক মাথা নাড়লে প্রত্যয়কে দু হাতে বাহু ধরে আগলে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপনে থেকে গোপনীয় কথাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমার নীড়ে তুমি সর্বসময় ভালোবাসার অর্মলান। বুড়িগঙ্গার পাড়ে নাতিশীতোষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমেরি শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়ানের ঘর ছিল। স্বামীর সূত্রেই এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতেই মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। কৃতিক সেই তখন থেকেই বসে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে, দু আঙুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ, এই ঘরে কেন এসেছো, কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখ জোড়া অকস্মাৎ খুলে ফেলল, অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করে জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে ওরকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? ওরু ছাড়া পুরো পৃথিবীতে এখন আমার কেউ নেই, আপনি সেটা ভালোভাবেই জানেন। তবুও আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় বুকালেন কেন? আনসার মি। আজমেরি থমথমে গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে ডিভানে গা ছড়িয়ে বসে বলল, হ্যাঁ তা মন বুটে শাশুড়ি মা বলে কথা। আমি কারো শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন ওরও আমার। আপনি ভালো করে জানতেন ইউএসএ পুবিডি কেন পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও ওরকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখও দমে যাওয়ার পাত্রী নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর অরুর মান সম্মান বাঁচানোর জন্য করেছি। একবার ভেবে দেখেছো এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে? এই কথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছর ঐতিহ্য ও নামদাম আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রে আঙুল তুলবে। সেই সাথে
আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজমেরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টি টেবিলে পাঞ্চ মেরে গর্জে উঠল কৃতিক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করছি, তাকেই ভালোবেসেছি, আর তার সাথে বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার ওরুকে কটাক্ষ করা। যে সমাজ ওরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙ্গুল তুলবে, সেই সমাজের নিয়মই ভেঙে ফেলবো আমি। তাতে যদি আমার জায়ান কৃতিক শেষ হয়ে যায় তবে তাই হব, তবু গো ওরুকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপরে এক নাগারে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমেরি বলেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করছি। কৃতিক না ঘুরেই দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুর্চরিত্রের অধিকারী হবে না। অ্যাজ এ প্যারেন্টস ফর মি দ্যাটস এনাফ। পরক্ষণেই কি যেন ভেবে ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনুপত্যের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যাতে কৃতিক কুঞ্জু ত্যাগ না করে। পুরো বিয়ের অকেশনে তার আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময়ী পুরো হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে আজমেরি শেখ কটমুটিয়ে বললেন, বুঝিরিও কি এমন খেয়েছে এই তেদর ছেলে জন্ম দিয়েছে কে জানে। এ নিশ্চয়ই ব্রিটিশদের বংশোদ্ভূত। কৃতিকের উপর রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমেরি শেখ। মাত্র সেটা মস্তিষ্ক বিট করতেই তিনি অস্ফুটে বললেন, অনু আর প্রত্যয়ের বিয়ে মানে কি বললো এই তেদর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর সব কৌশল পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমেরি শেখ রেগে মেঘে ডিভান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরের এ মাথা থেকে ও মাথা কোথাও কৃতিক নেই। অগতাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমেরি শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়িঘরের ওঠার রাস্তা। ঠিক সেখানে থেকেই কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালে তড়িৎ গতিতে চোখ ফেরালেন তিনি। মরচে যাওয়া আবছা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে ফোঁফাচ্ছে অনু। পাশেই বসে আছে প্রত্যয়। অনু কাছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বুলাতে বুলাতে আধুরে আওয়াজ ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁদে কেউ? মাথা ব্যথা করবে তো জান, আর বকবো না, সরি তো। এই যে দেখো কানে ধরছি, ঘাট হয়েছে আমার অনু, আমার ময়না পাখি, আর কেঁদো না। পরেক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর দু কপল মুছে দিল প্রত্যয়। আজমেরি শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগেই দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত। বাইরে পূর্ণিমার রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিক কুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তায় মাত্রই রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত 2 দিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্তও লাগে না অরু। ওই জন্যই তো রূপার কথা মতো সহসায় রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছুদূর গিয়ে করিডোরের মাঝপথে আটকে গেল অরুর পা। দেখলো অন্য পাশ দিয়ে অনু বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে? অনু ঠোঁট উল্টে জবাব দেয়, জানেন না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বলতো অরু, কৃতিক ভাইয়ের সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা উনি এসেছে থেকে আমার মুখের দিকে অব্দি ভালো করে তাকাচ্ছে না, কথা বলতে দূরে থাক। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে 1000টা অপবাদ জুড়ে দিত। অরু অন্যমনস্ক হয়ে গেল। মনে মনে ভাবলো, হতেও তো পারে মামের কথাই ঠিক। জায়ান কৃতিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আমি আর আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক। তাই হয়তো আমার সৌন্দর্যের উনি আকর্ষিত হচ্ছে না, ভালো লাগছে না আমাকে আর।
ভাবনার মাঝপথে অনু আচমকাই ধাক্কা দিল অরুকে। অরুর ভ্রম কেটে গেল। গলা খাদে নামিয়ে অনু বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু করা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবি, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অরু অনুর কথায় মাথা নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছনে পেছনে এগিয়ে গেল। মা আসবো? আজমিরি শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারি চশমায় স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কলির মতো তার দুই মেয়েকে। একজনের পরনে লাল টকটকে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরের দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও অরুকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমিরি শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা? শরীর খারাপ দেখাচ্ছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথার রহস্য ছেদ করার মতন ক্ষমতা নেই অনু। অজ্ঞতায় শুষ্ক ঢোক গিলল। জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল, ঠিকই তো আছে মা। আজমির শেখ আর কথা ঘোরালেন না, স্পষ্ট আওয়াজে বললেন, প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে। কাল ওরা সন্ধ্যায় আসছে। দু বোন সেজেগুজে রেডি থাকবে। আমি তো আর জায়ান কৃতিক না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছে করব। হবে দুই পরিবারের সম্মতি এবং সকল রিচুয়ালস মেনেই হবে। আজমিরি শেখের কথায় অরুর মুখটা চুপসে গেল। আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পর এ যেন মেঘ না চাইতেও জয়। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটাও ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমির শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পিছনে তাকালো। একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমেরি বলেন, তোমার স্বামীকে বলবে সে যাতে যথা সময় মেহমানদের সাথে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এইসব আতিথেয়তায় আমাদের পালন করতে হয়। খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামাও। কেন যেন মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরল অরু। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথম কৃতিকার আর ওর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলো মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশি আর কি বা হতে পারে? আজ অনেকগুলো দিন পর হয়তো ওরও একটু ঘুমোতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নেই অনুর চোখে। কি বললো মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে সবকিছু মেনে নিল মা? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ে সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরেই নিজে চিমটি কাটলো অনু। আউচ! ব্যথা পেয়ে তড়াক করে উঠে বসলো ও। মনে মনে বলল, সবই ঠিক আছে, কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়। কিন্তু রেজা ভাই আর মামি জানলে কি অশান্তিটা নেই করবে কে জানে। মাকে না আবার কথা দিয়ে পিস্ট করে ফেলে, তখন তো আমরাই কষ্ট পাবো। হ্যাঁ, উপর আল্লাহ যা হওয়ার তা তো ভালোর জন্যই করে, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনশান তমস্যাচ্ছন্ন রাত। অরু গভীর তলিয়ে আছে। দক্ষিণের জানলাটা হাট করে খোলা, সেটা থেকে বুড়িগঙ্গা পাড়ের শাসা বাতাস ধেয়ে আসছে। অদূরে লঞ্চের হুইসেল পাচ্ছে, হয়তো শেষ রাতে ঘাটে ফিরেছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিতেই এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধে না হলেও সিগারেট পোড়া উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত অরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডেড কোনো সিগারেট, যা দরুন গন্ধটাও তীক্ষ্ণ। ঘুমের মাঝেও কেমন অস্বস্তি গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়াতে সেই গন্ধ দূর করতে পারছে না। বেশ কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসলো অরু।
বাইরের চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনো বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলোক রশ্মি ছড়িয়ে পড়তেই অরুর দৃষ্টিগোচর হলো নিয়ে যাওয়া ধোয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনারা ঘনীভূত হওয়ার আগেই চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবল, যে থাকার থাকুক, জায়ান কীর্তিক বাড়িতেই আছে, কেউ আমার কিছুই করতে পারবে না। আফটার অল ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরু। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখনো কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালে টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আপার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশির যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমির শেখ বলেন, তাকে বলা হয়েছিল? তাকে বলতে মা কৃতিককে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতেই অরু দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলেই আসছি মা, তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। অরু যখন উকিঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করলো, তখনই সেই 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝি উঠে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে কৃতিক, তারপর দাঁতে দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতে পারে, না উঠেই হাতের ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখব। মোড়ের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ্যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে কে জানতো। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনো উদম শরীরে উপুর হয়ে ঘুমাচ্ছে কৃতিক। কোমর অবধি টানা কম্পিউটারটা ছাড়িয়ে তার বিশেপ পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠের ইতিউতি রাজত্ব কেড়ে বসা কালো কুচকুচে তিল, সবকিছুই দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালেই যেন ঘোর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনে আওয়াজে ডাকলো অরু, শুনছেন? কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরেক্ষণেই মনে মনে বলল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দিবেন না আপনি, আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। অরু যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালের হাসকিটনে কৃতিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধু তুই। অরু তরতরিয়ে এগিয়ে এসে শুধালো, কি বললেন? কৃতিক এবার ঘুরে শুলো, বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং। কি বলতে এসেছিস সেটা বল। অরু চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যেক ভাইয়ার বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃতিক ফোন কল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পূর্ণমিলনীয় ঘুমের জন্য ক্যান্সেল করেছি। সারাদিন ঘুমাবো, সন্ধ্যা ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। অরু কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এসবে থাকতে হয়, আর আপনি তো বাড়ির ছোট জামাই। ও তাই? আমি বুঝি কৃতিক কুঞ্জের জামাই, আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথায় কথায় কৃতিক খেয়াল করলো অরু সেই তখন থেকেই অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃতিক ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, আমি তো শ্বশুর না বাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? অরু চোখ মুখ খিজিয়ে বলল, দয়া করে কিছু পড়ুন। কৃতিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আনডেস দেখিসনি। থাক। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল অরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করে দাঁত কিরমিরিয়ে বলল, নির্লজ্জ বেহায়া লোক, এই রুমে এসে আমার ঘাট হয়েছে। সন্ধ্যা হতেই হ্যাজাকের আর ল্যান্টার্নের আলোতে সেজে উঠেছে কৃতিকপুঞ্জ। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। মূলত কৃতিকের বন্ধুরাই মাতিয়ে রেখেছে সবকিছু। সায়র আজকে ফটোগ্রাফার, এদিক সেদিক
যেখানে যা পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছে ও। এলিশা ব্যস্ত সময় পার করছে অনুকে সাজাতে। পাশেই দাঁড়িয়ে মাথায় ফুল পরার চেষ্টা চালাচ্ছে ক্যাথরিন। আজ বাঙালিদের মতো থ্রি পিস পরেছে সে। রুমের কোথাও ওর দেখা নেই, মেয়েটা সাজেও নেই। কৃতিক এখনো ওর সাথে ঠিকভাবে কথা বলে না, চোখে চোখ রেখে তাকায় না। ওই জন্যই সাজগোজ করার ইচ্ছাটাও মরে গেছে। কিন্তু এলিসা তো মোটেও কথা শোনার পাত্রী নয়। ঠিক কোথা থেকে যেন ধরে এনে ওরুকেও সাজাতে বসিয়েছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ, ঘরোয়া আয়োজন, ছোটখাটো আংটি বদল যাকে বলে, তাই মেহমানের সংখ্যাও কম। প্রত্যয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরে প্রত্যয় নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইল। অফার শার্ট, ব্ল্যাক কোটি আর ব্ল্যাক রিস্ট ওয়াচে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। প্রত্যয়ের কোলে তার বড় বোনের পিচ্ছি মেয়ে অন্তু। অন্তুকে কোলে নিয়েই ভেতরে প্রবেশ করে আজমিরি শেখকে সালাম জানালো প্রত্যয়। আজমিরি শেখ হাসি মুখে সালাম গ্রহণ করে প্রত্যয়কে বসতে বলল। মোখলেস চাচা সহ বাড়ির অন্যান্য ভৃত্যরা অতিথি সমাদরে ব্যস্ত। অনুব আর এলিশা অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে। সায়র সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সেই সময় অনুকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে অরু আর ক্যাথরিন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্ক শাড়ি আর হাত ভর্তি রেশমি চুড়ি পরিহিত অনুকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। হুট করেই মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে। সবার চোখ অনুর দিকে। অন্তুকে চকলেট দিতে দিতে প্রত্যয় দু একবার আর চোখে দেখে নিল অনুকে। অরু আজ শাড়ি পরেনি, সিকোয়েন্স থ্রি পিস পরেই অনুকে নিয়ে নিচে নেমেছে সে। নিচে এসে অনুকে বসানো হলো প্রত্যয়ের পাশে। ভালোবাসার বিয়ে দেখা দেখি কিছুই নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবুও আশমিটাতে সবাই একটু একটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি অনুর পাশাপাশি উঠে এসে অরুকেও চিবুক তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তিনি হলেন প্রত্যয়ের বড় ফুপি। অরু বুঝলো না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনেও করলো না। সবাই যখন অনু আর প্রত্যয়কে নিয়ে মেতে আছে তখন অরুর দিকে এগিয়ে আসেন আজমেরি শেখ। কিছুটা রাগান্বিত হয়ে গলা খাদে নামিয়ে শুধান, তোমার স্বামী কোথায়? অরু থতমত খেয়ে উপরের দিকে আঙুল উঁচিয়ে কিছু বলবে, তার আগেই দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে কৃতিক। চোখে মুখে এখনো ঘুমের রেশ, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। সেভাবেই অতিথিদের সামনে চলে এলো কৃতিক। আজমেরি শেখ কৃতিককে দেখে অরুকে চোখ রাঙিয়ে চলে গেলেন। আর অরু সেখানে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকলো। কি স্বামীজ কপালে জুটলো তার। রাইট বললে লেফটে যাবে, তো লেফট বললে রাইটে। ঘাট তেরামির তো একটা সীমা থাকা দরকার। কৃতিক সবার মাঝে আসতেই প্রত্যয় দাঁড়িয়ে ওকে বসতে বলল। কৃতিকও গিয়ে একটা সিঙ্গেল সোফার উপর বসে পড়লো। ওকে দেখে প্রত্যয়ের 15 বছরের কাজিন ফট করে বলে উঠল, ভাইয়া আপনি দেখতে পুরাই রণবীর কাপুরের মতো, এলোমেলো চেহারাতেও হট লাগছে। প্রত্যয়ের ফুফি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বলল, চুপ করবে তুমি, ইউ হ্যাভ নো ম্যানার্স। কৃতিক ইতস্তত কণ্ঠে বলল, ইটস ওকে, ছোট মানুষ বুঝতে পারিনি। শায়ের পিন মিনিয়ে বলল, নিজে একটা ছোট মেয়ের জন্য দেওয়ানা হয়ে ঘুরছে, আর এখানে আদিক্ষেতা দেখানো হচ্ছে যত সব ঢং। সবার সব টকশোতে ইতি টেনে অবশেষে ছোট মোটো করে আজমেরি শেখ অনু আর প্রত্যয়ের আংটি বদলের ঘোষণা করেন এবং সবার হৈ হুল্লোড়ের মধ্যেই ওদের আংটি বদলটাও হয়ে যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে ঠিক করা হয় বিয়ের দিন তারিখ। এঙ্গেজমেন্ট মানে নতুন অধ্যায়ের সূচনা, দুজন দুজনকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাজ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই। আলাদা কথা বলার জন্য ওদের ছাদে পাঠানো হয়েছে, আর নিচে আপাতত সবাই মিষ্টি মুখ করায় ব্যস্ত। প্রত্যয়ের ফুফি আজমেরি শেখের মুখে একটুখানি মিষ্টি পুড়ে দিয়ে হাসি মুখে বললেন, আপা আমাদের আরো একটা আবদার বাকি রয়ে গেল। আজমেরি শেখ খানিকটা উৎসুক হয়ে শুধালেন, কি আবদার বলুন না। আমাদের আরো একজন ছেলে আছে, প্রত্যয়ের চাচাতো ভাই, ওর নাম অমিত, নাম করা নোবেলিস্ট। কিছুদিন আগে ছোটখাটো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে আজ আসতে পারিনি। ও আসলে আপনার ছোট মেয়েকে খুব পছন্দ করে। অনু আর প্রত্যয়ের কথা কওয়ার আগে থেকে ওর কথা বলি করছি আমরা। ছেলেটা অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই আবদার না করে থাকতে পারিনি। এখন আপনাদের মতামত।
প্রত্যয়ের ফুপির কথা শেষ হতেই ঘর শুদ্ধ সবাই বিব্রত চাহনি নিক্ষেপ করলো কৃতিকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল কিন্তু এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা অরুর দিকে। অরু নিজেও এহেন প্রস্তাবে হতবাক, কিন্তু আপাতত ওর ভয় হচ্ছে, ভীষণ ভয় কৃতিক না আবার বড়সড় কোনো ঝামেলা বাঁধিয়ে বসে। চারিদিকে এমন থমথম হয়ে আছে দেখে প্রত্যয়ের ফুফি আর আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন তার আগেই মুখের কথা কেড়ে নিয়ে শান্ত স্বরে কৃতিক বলে, অরু যে ভার্জিন না সেটা আপনার বাতিজা জানে তো? কি? হতবিহ্বল হয়ে গেলেন প্রত্যয়ের ফুফি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বসে বলছে তারই সৎ ভাই। কৃতিক চারিদিকে একবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, এনজয় ইওর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে অরুকে ডেকে কৃতিক বলল, অরু এক্ষুনি উপর আয়। এক্ষুনি মানে এক্ষুনি। অরু রুমে পা রাখার সঙ্গে সঙ্গে ওকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। শরীরের শক্তি ক্ষীণ, তার উপর এভাবে ছুঁড়ে মারাতে মারাত্মক ব্যথা পেল অরু। কৃতিকের সেদিকে খেয়াল নেই। গত কয়েকদিনের রাগ, হিংস্রতা সব একসাথে হয়ে মস্তিষ্কে জমা হয়েছে ওর। চোখ দুটোতে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়তা, কপালের সব কয়টা রগ ফুলে আছে। অরু নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারলো না ও দোষটা কোথায়, তাই ঝাঁঝিয়ে উঠে বলল, সমস্যা কি আপনার? যখন ইচ্ছে মারছেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন। কেন? কি করেছি আমি? কৃতিক জোর করে শক্ত হাতে অরুর ঠোঁটে লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি অন্য কারোর সামনে সাজবি না, কথা শুনিসনি? আমি মাত্র একটা মাস দূরে ছিলাম, এর মধ্যে অন্য নাগো জুটিয়ে ফেলেছিস। তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ওকে আজ আমি কি করব আমি নিজেও জানি না। অরু কৃতিককে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন, কাঠুন, যা ইচ্ছে করুন, আপনার জন্য এমনিতেই আমি আধমরা হয়ে আছি আমি। অথচ আপনি দেখুন, কষ্ট দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। কেন দিচ্ছেন তার কোনো উত্তরও নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন? কেন? আবারও কৃতিকের শক্ত বুকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল অরু। এবার আর নিজের ক্রোধটাকে সংবরণ করতে পারল না কৃতিক। ওর হাত দুটো নিজের মুঠোয় পুড়ে গলা ঝেড়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। কৃতিক এত জোরেই কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনিত হচ্ছে মহলের প্রতিটি দেওয়ালে। সেই সাথে হল রুমে বসা সকলে লাফিয়ে উঠেছে এধনা গর্জনে। অরু নিজেও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। কৃতিক নিজের দাঁতে দাঁত পিষে অরুর মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছে তো করছে মেরে মেরে নরম তুলতুলে গাল দুটোকে রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজের এমন হাল করেছিস সেটা করতেও করিতে লাগছে। এদিকে রাগটাকেও কমাতে পারছি না। ও গড! অরু কৃতিকের চোখে চোখ রেখে কাঁদছে। কৃতিকা অরুর চোখের দিকে তাকিয়ে আছে। সেভাবেই খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত স্বরে বলে, অরু, আমার এরোগেন্সি, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটনেস তুই না সহ্য করলে আর কে সহ্য করবে বলতো? কার কাছে খোলা বই হব আমি? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশনে আর অ্যাংজাইটিতে দুঃখে দুঃখে মরি? অরু জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠের পড়ে থাকা লম্বা চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। কৃতিকের রাগ সংযত করার জন্য অরু নিজেকে তার কাছে সমর্পণ করছে। ব্যাপারটা বোধগম্য হতেই এক টানে ওর জামার ফিতেটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে অরুল তুলতুলে কোমল উন্মুক্ত পৃষ্ঠদেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল কৃতিক।